চারটে চারদিকে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ ইস্যু। একদিকে যেমন রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছে, অন্যদিকে সন্দীপ ঘোষকে আজকে আদালতে পেশ করা হচ্ছে এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা গতকাল দেখেছিলাম, লালবাজারের সামনে এসে অবস্থানে বসেছিলেন গোটা রাত এবং আজকে সারা দিন বসে থাকার পর পুলিশের সঙ্গে কথাবার্তার পরে অবশেষে তাদের ব্যারিকেড উঠিয়ে দেওয়ার কথা হয়েছে এবং একটা বড় প্রতিনিধি দল এই মুহূর্তে লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই লালবাজারে যে 22 জনের প্রতিনিধি দলকে অনুমোদন দেওয়া হয়েছে, তারা গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে তারা কথা বলবেন এবং তাদের যে স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপি পেশ করবেন তারা পুলিশ কমিশনারের সামনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, যেটা তোমার কাছে জানতে চাইবো, 22 জনের প্রতিনিধি দলকে লালবাজারে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার বিষয়টি নিয়ে অনুমোদন দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। সেক্ষেত্রে সেই প্রতিনিধি দল কি ইতিমধ্যেই লালবাজারে প্রবেশ করেছেন? বাকিদের ঠিক কোন জায়গায় আটকে রাখা হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, 3:30 নাগাদ 22 জনের যে প্রতিনিধি দল আরজি করের জুনিয়র ডাক্তারদের, তারা লালবাজারে প্রবেশ করে এবং তাদের পিয়ার প্লেনে যেখানে মূল ফেন্সিং ছিল সেই ফেন্সিং সরিয়ে তাদেরকে মিছিল করে এগিয়ে আসতে দেওয়া হয়। তবে তারপরে 100 মিটার এগোনোর পর তাদেরকে যে পশু হাসপাতাল রয়েছে বা অ্যানিমাল হসপিটাল রয়েছে তার সামনে, ডিভিশনাল স্ট্রিটের উপর যে অ্যানিমাল হসপিটাল ঠিক তার সামনে রাস্তা তাদেরকে আটকানো হয়। এটি কিন্তু অবশ্যই পরস্পর আলোচনার মধ্যে দিয়ে তারা এই সহাবস্থানে এসেছিলেন যে হ্যাঁ, পুলিশের তরফ থেকে কিছুটা তাদেরকে ছুট দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে ছাড়া হবে, তবে তারা যেন বেন্টিং স্ট্রিট পর্যন্ত না যান তার আগে তাদেরকে যেখানে পুলিশ আটকাবে, পুলিশ কোনো ব্যারিকেড করেনি, কোনো গার্ডরেল সেখানে দেয়নি। তারাও একেবারে হিউম্যানিটেরিয়ান বা মানবিক বা মানববন্ধনের মতো পুলিশও দাঁড়িয়েছিল সেখানে এবং ডাক্তারদের যে মানববন্ধন তারা করে আসে, তারা সেখানে এসে তারা দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে যাওয়ার পর তারা সেখানে স্লোগান শাউটিং করতে থাকেন এবং সেখান থেকে 20 জন প্রতিনিধি আরজি করে জুনিয়র ডাক্তারদের 20 জন, মাফ করে 22 জন প্রতিনিধি, যার মধ্যে যারা একেবারে প্রথম সারির যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, ডক্টর অনিকেত মাহাতো, ডক্টর কিঞ্জল, ডক্টর সৌমদীপ থেকে শুরু করে আরো বেশ কয়েকজন, তারা এবং সম্মিলিত 22 জন তারা হাঁটতে হাঁটতে স্লোগান শাউটিং করতে করতে আমরা করবো জয় নিশ্চয় এই গান এবং সে তারপরে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে তারা পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে লালবাজারে এসে প্রবেশ করেন। তখন প্রায় 3:30 এবং এখনো পর্যন্ত তারা ভেতরেই রয়েছেন। তাদের কিন্তু মূল দাবি যে পুলিশের যে গাফিলতি ছিল নিরাপত্তা দিতে, গত 14ই আগস্ট মধ্যরাতে যেভাবে অকাতরে বর্বরচিত আক্রমণ রাজীব হাসপাতালের এমার্জেন্সির ভেতরে করা হয়েছিল, কিছু উৎক্ষিপ্ত জনতা ঢুকে গিয়ে তারা ভাঙচুর চালায়, উপযুক্ত তাদেরকে চিহ্নিত করে শাস্তি এবং কলকাতা পুলিশের যে কর্তব্যে গাফিলতি ছিল সেটা একতরফা পরিষ্কার। তাই সেই দায় নিয়ে বিনীত গোয়েল, কলকাতার নগরপাল, তাকে পদত্যাগ করতে হবে, এই দাবি তাদের ছিল।
এই দাবি নিয়ে তারা সোচ্চার হয়েছেন, তারা এসছেন এবং সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত করতে হবে। এই যাবতীয় বিষয় নিয়ে তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন তাদের স্মারকলিপি নিয়ে, এবং তারা সেখানে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি তারা সেখানে কথা বলবেন কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে, এবং নগরপালের কাছেই নগরপালের পদত্যাগের দাবি তাদের রয়েছে। এবং ফলত সেইখানে কি সাড়া মেলে এখন সেটাই দেখা, বা তারা বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তারা কি বক্তব্য রাখেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে তারা একভাবে জানিয়ে দিয়েছিলেন যে তারা যখন সুযোগ পেয়েছেন বা তারা যেহেতু নগরপালের সঙ্গে দেখা করতে পারছেন, তারা তাদের দাবি সনদ পেশ করার পর বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কিন্তু লালবাজারের যে অভিযানের কর্মসূচি তাদের ছিল তা এক প্রকার তারা সমাপ্তি ঘোষণা করবেন। কেননা প্রায় 24 ঘন্টারও বেশি সময় তারা এইভাবে অবরুদ্ধ হয়ে তারা ছিল। শুভঙ্কর, একটা বিষয় জানতে চাইবো, আমরা দেখেছিলাম যখন প্রশাসনের সঙ্গে আলাপচারিতা চালাচ্ছিলেন, একটা এই প্রস্তাবগুলো নিয়ে যখন চর্চা চলছিল জুনিয়র ডাক্তারদের, তখন তারা বলেছিলেন যে 22 জনের প্রতিনিধি দল যদি লালবাজারে প্রবেশ করেন এবং তারা স্মারকলিপি দেন, তাহলে বাকিরা যারা বাইরে থাকবেন তারা শান্তিপূর্ণভাবেই অবস্থান করবেন, কোনো প্রকার অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না। তুমি ঘটনাস্থলে রয়েছো, তুমি কি চিত্র দেখতে পাচ্ছ? এই বাকি যারা এখনো পর্যন্ত লালবাজারের বাইরে যাদের থাকতে হয়েছে, তারা সেইখানে পরিস্থিতি কতটা শান্তিপূর্ণ এখনো পর্যন্ত কি মনে হচ্ছে? একদমই শান্তিপূর্ণ পরিস্থিতি, কেননা যে 22 জনের প্রতিনিধি দল আসছিল এখানে লালবাজারের দিকে, তারা যে সংখ্যাগরিষ্ঠ তাদের যে ডাক্তার প্রতিনিধি যাদেরকে তারা রেখে এসছে তাদের কাছে প্রথমেই কিন্তু তারা বার্তা দিয়েছিল যে প্রত্যেককে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে থাকতে হবে, কেউ কোনো প্ররোচনায় পা না, কোনোভাবে কোনো উত্তেজিত পরিস্থিতি তৈরি করা যাবে না, কোনো উত্তেজনা তৈরি করা যাবে না। এই মর্মেই কিন্তু কলকাতা পুলিশ তাদেরকে সবুজ সংকেত দিয়েছিল যে তাদেরকে নিয়ে আসবে এখানে লালবাজার, এবং সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করছেন। তারা এখনো পর্যন্ত যে পশু হাসপাতাল রয়েছে সেই পশু হাসপাতালের সামনে বিভিন্ন সিটের উপরে তারা বসে রয়েছেন। রাস্তার উপরে তাদেরকে বসতে বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, সেটিও তারা মেনেছেন। তারা বসে স্লোগানিং শাউটিং করছেন, কৃষির বিরুদ্ধে তারা স্লোগানিং করেছেন এবং প্রশাসনের বিরুদ্ধে তাদের স্লোগানিং ছিল, নির্যাতিতার জন্য বিচার চেয়ে তাদের স্লোগানিং, সেগুলো তো অবশ্যই চলছে। গানের মধ্যে দিয়ে স্লোগানিং এর মধ্যে দিয়ে নিজেদের দাবি নিজেদের প্রতিবাদ তারা জানাচ্ছেন। তবে যে প্রতিজ্ঞা তারা করেছেন যে তারা কার্যক্ষেত্রে যেরকম ভদ্রতা নম্রতার পরিচয় দেন একজন ডাক্তার, আজকে আন্দোলনে নেমেও তারা সেই বিষয়টির পরিচয় দেবেন, তাদের সেই চারিত্রিক দিকটির পরিচয় দেবেন। সেই কারণে তারা এর আগেও জানিয়েছেন যে তারা যে কটি মিছিল বা মিটিং এ যাবৎ সময় 26 দিনের মধ্যে সংগঠিত করেছেন, কোনোটিতেই কিন্তু কোনো উত্তেজনা তৈরি হয়নি এখনো পর্যন্ত, বা সংবাদ শিরোনামে উঠে আসেনি যে ডাক্তাররা বিশৃঙ্খল ভাবে এই পরিস্থিতি তৈরি করেছে বা শহরের কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি হয়েছে, এটা তারা আমাদের জানিয়েছিলেন। ফলত আজকেরও তাদের যে অভিযান গতকাল থেকে চলছিল, আজকেও যখন তারা অনুমতি পেয়েছেন লালবাজারে প্রবেশ করার, ভেতরে যাওয়ার, নিজেদের দাবি সনদ পেশ করার নগরপালের কাছে, তার আগে কিন্তু তারা স্পষ্ট জানিয়ে গিয়েছেন যে তারা সুশৃঙ্খল ভাবে এতদিন যেভাবে আন্দোলনের গরিমা কালিমালিপ্ত হতে দেয়নি, তারা আগেও দেবে না, এবং প্রত্যেককে তারা বলেছেন শান্তিপূর্ণ ভাবে একেবারে সঠিকভাবে নিজের জায়গা সঠিক রেখে যেন কোনো রকম প্রয়োজনের পা না দিয়ে তারা যেন শান্তি শৃঙ্খল ভাবে থাকে, সুশৃঙ্খল ভাবে থাকে, এবং সেভাবেই তারা এখনো পর্যন্ত কিন্তু সেখানে অবস্থানরত। তারা রাস্তায় বসে নিজেদের মতো বেশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো শুভঙ্কর, আমরা অবশ্যই সেই পরিস্থিতি বা সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। 22 জনের প্রতিনিধি দল লালবাজার থেকে বেরিয়ে আসলেই তারা শেষ পর্যন্ত এই যে পদত্যাগের দাবি নিয়ে তারা লালবাজারে গিয়েছিলেন, তাদের কি অবস্থান, শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ উঠে যায় নাকি আবার নতুন কোনো কর্মসূচির ঘোষণা করেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এটা আইনে পাস হবে এবং এটা আইনে পাস হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পদত্যাগের দাবি, একই সঙ্গে বিরোধী দলনেতারও পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিজেপি বিধায়করা। আজ রাজ্য বিধানসভায় দুদিনের যে অধিবেশন ডাকা হয়েছিল, গতকালই শোক প্রস্তাবের পর মুলতবি হয়, তারপরে আজকে রাজ্য বিধানসভায় অপরাজিতা
যে বিল 2024 বিল নারী সুরক্ষার জন্য ধর্ষণ বিরোধী সময়সীমা বেঁধে দেওয়া ধর্ষণ বিরোধী যে বিল, আজ সেই বিল পেশ হয়। সেই বিলের প্রেক্ষিতে আইনমন্ত্রী সেই বিল পেশ করার পর বিরোধী রাজনৈতিক দল রাজ্য বিজেপির পক্ষ থেকেও একাধিক বিধায়ক সেই বিলের প্রেক্ষিতে তাদের বক্তব্য রাখেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব স্পষ্টভাবেই জানান যে এই বিলে কোনো ক্ষেত্রে কোনো ভোটাভুটি চায় না বিরোধী বিজেপি। তারা এই বিলকে সমর্থন করে, কিন্তু অবিলম্বে এই বিল কার্যকর করার দাবি তোলেন তারা। তবে একই সঙ্গে যে অবস্থান রাজ্য সরকারের সেই অবস্থানকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই বিষয়ে রাজ্য বিধানসভায় যে হইহট্টগোল হয় তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতারও পদত্যাগ দাবি করেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো। রাজ্যপালের কাছে যাবেন, তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। মাননীয় রাজ্য আপনার amendment not good. মুখ্যমন্ত্রী পদত্যাগ, Now I put মুখ্যমন্ত্রী পদত্যাগ, clause 1. মুখ্যমন্ত্রী পদত্যাগ, Part of the bill. As many as of the মুখ্যমন্ত্রী পদত্যাগ, as many as of the I'll have it. চলছে না, চলবে। এই মুহূর্তে লালবাজার থেকে বেরিয়ে আসছেন 22 জনের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। আপনারা সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়েছিলাম লালবাজারে প্রবেশ করেছেন জুনিয়র ডাক্তাররা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। লালবাজারে প্রবেশ করার ছবি আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের। এই মুহূর্তে 22 জনের প্রতিনিধি দল লালবাজারের প্রবেশ করছেন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করবেন তারা এবং পুলিশ কমিশনারের কাছেই তাঁরই পদত্যাগের দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবি নিয়েই এই মুহূর্তে 22 জনের প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন লালবাজারের ভেতরে। লালবাজারে গিয়ে স্মারকলিপি পেশ করার পর সেখান থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা নতুন কর্মসূচি ঘোষণা করেন না, আজকের মতো আপাতত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। 22 জনের প্রতিনিধি দল একে একে ভেতরে প্রবেশ করেছেন, সেই ছবি আপনারা দেখতে পান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, বেশ কিছুক্ষণ হলো, সর্বশেষ কি আপডেট পাচ্ছ লালবাজার সূত্রে? এই বৈঠক কি তারা কি এখনো পর্যন্ত সিপির সঙ্গে আদৌ কোনো আলোচনা বা বৈঠক শুরু হয়েছে? বৈঠক শুরু হয়েছে, বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে, তোমায় জানিয়ে রাখি। এবং এখানে যে দাবি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে করা হচ্ছে এবং যার কাছে সেই দাবি করা হচ্ছে তিনি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, এবং তার পদত্যাগ দাবি করে কিন্তু তাকেই ডেপুটেশন দেওয়া হচ্ছে। অর্থাৎ সিপির পদত্যাগ চেয়ে সিপিকেই ডেপুটেশন। এবং প্রায় 3:30 নাগাদ তারা স্লোগান, শাউটিং, এমনকি জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ভেতরে ঢোকেন 22 জনের যে প্রতিনিধি দল জুনিয়র ডাক্তারদের। এবং তারা এই মুহূর্তে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তার ঘরেই রয়েছেন আমরা জানতে পেরেছি। আলোচনা বেশ দীর্ঘ হতে পারে, কেননা তাদের দাবিগুলি যেখানে রয়েছে বা যেটি রয়েছে তার মধ্যে কিন্তু মুখ্য দাবি
তার অর্থাৎ কলকাতা পুলিশের নগরপালের পদত্যাগ হলেও কলকাতা পুলিশ যে 14ই আগস্ট মধ্যরাতে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেটা এক প্রকার আমরা আগে দেখেছিলাম। বিনীত গোয়েল নিজে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে তাদের কাছে সেরকম কোনো ইন্টেল ছিল না যে একসঙ্গে এত মব ভেতরে ঢুকে যাবে এবং ভাঙচুর চালাবে। সেখানে আমরা কলকাতা পুলিশের বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে জুনিয়র ডাক্তাররা তারাও মার খেয়েছেন। পরে এই আন্দোলন আরো তীব্র হয়েছে। নির্যাতিতার জন্য বিচার চেয়ে তাদের যে আন্দোলন সেটা তো চলছিলই, তার সঙ্গে সংযুক্ত হয়েছে কিন্তু এই 14ই আগস্ট মধ্যরাতে যে বর্বরোচিত আক্রমণ, তাতে পুলিশের ব্যর্থতা এবং পুলিশের ব্যর্থতাকে সামনে রেখে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে নগরপালের পদত্যাগ সেই দাবি তারা করেছেন এবং সেই দাবিতে গতকাল থেকে তারা যেভাবে আন্দোলন করেছেন, পিয়ার্স লেনে অবরুদ্ধ রাস্তায় বসে খোলা আকাশের নিচে আজকে ত্রিপল টানিয়ে তাঁবু টানিয়ে তারা একের পর এক সেখানে বক্তব্য রেখেছেন। ঝাঁঝালো বক্তব্য আমরা শুনেছি, আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছেন। অবশেষে পুলিশ কিছুটা ব্যাক ফুটে গিয়ে তাদেরকে বলেছেন যে হ্যাঁ তারা ব্যারিকেড সরিয়ে দিচ্ছেন, তবে তাদেরকে বেন্টিং স্ট্রিট পর্যন্ত নয়, তাদেরকে তার পিয়ার্স লেন থেকে কিছুটা আগে অর্থাৎ এনিম্যাল হসপিটাল অব্দি তাদেরকে আসতে দেওয়া হবে। সেখান থেকে 22 জনের প্রতিনিধি দল, সেই 22 জনের প্রতিনিধি দল ভেতরে তারা চলে যান স্লোগান শাউটিং এবং জাতীয় সঙ্গীত গাইতে গাইতে। ভেতরে এই মুহূর্তে তাদের আলোচনা চলছে। 22 জন যেহেতু রয়েছে এবং সেখানে প্রথম সারির যারা নেতৃত্ব এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে তারা রয়েছেন, ফলত তাদের দাবি সনদ বেশ বড়। 3টি মুখ্যত দাবি তাদের থাকলেও এই সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা পুলিশের ব্যর্থতাও আজকে চোখে আঙুল দিয়ে তারা দেখাবেন নগরপালকে এবং সেইখানে দাঁড়িয়ে নগরপালের পরে কি স্টেপ হবে সেটাও তারা নজরে রাখছেন। যদিও তারা জানিয়েছেন যে যাওয়ার আগে এবং যতবার আমরা তাদের সঙ্গে কথা বলেছি আজ সারাদিন, তারা কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে তাদেরকে যদি একবার ভেতরে যেতে দেওয়া হয় তারা শান্তিপূর্ণভাবে ভেতরে গিয়ে আলোচনা করে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে তারা বাইরে বেরিয়ে এসে তাদের যে অবস্থান কর্মসূচি চলছিল বা লালবাজার অভিযান তারা পরিসমাপ্তি ঘোষণা করবেন এবং এখান থেকে তারা আবার আরজিকর ফিরে যে আলোচনা ভেতরে চলছে সে আলোচনা কতটা ফলপ্রসূ বা সেখান থেকে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। একেবারে ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ, ফৌজদারি আইনে সংশোধনী এনে সেই বিল পেশ করা হয়েছে এবং সেই বিলের ক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে কোনো প্রকার বিরোধিতার কথা বলা হয়নি এবং ভোটাভুটির কথা হয়নি, ফলে ধ্বনি ভোটেই পাশ হয়ে গিয়েছে অপরাজিতা 2024 বিল এবং এইবার সেই বিল রাজ্যপালের কাছে স্বাক্ষরের জন্য যাবে। অপরাজিতা নারী ও শিশু বিল 2024 পাশ হয়ে গেল ধ্বনি ভোটে রাজ্য বিধানসভায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজ রাজ্য বিধানসভায় এই বিল পেশ থেকে পাশ হওয়া এই সময় ঠিক কিভাবে এগোলো দেবাশিস, জানতে চাইবো তোমার কাছে। আপনাদের দেবাশিস, তুমি শুনতে পাচ্ছ? বলো। বিল পেশ থেকে বিল পাশ এই সময়সীমা ঠিক কিভাবে বিধানসভার মিনিটস গুলো জানতে চাইবো তোমার কাছে দেবাশিস। দেখো, এই বিধানসভায় এই বিল পাশ হলো, অর্থাৎ ধর্ষণ এবং ধর্ষণের ঘটনায় যাতে দোষীদের কঠোরতম সাজা হয় এই লক্ষ্য নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধে আজ 2 দিনের বিষয় অধিবেশন হয়েছিল। যে অধিবেশন আজকে এখানে বিল পেশ করা হলো, সেই বিল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বিলের মূল উদ্দেশ্য এবং এখানে যা রয়েছে সেই বিলে বলা হয়েছে যে ধর্ষণের ম্যাক্সিমাম সাজা, অর্থাৎ এর আগে যে ছিল সাজার ঘোষণা ছিল বিএনএসএস যে সাজা রয়েছে তাতে দেখা গিয়েছে যে 18 বছরের নিচে যাতে আছে তাদের কিন্তু ফাঁসির সাজা আছে, কিন্তু 18 বছরের উপরে যে ফাঁসির সাজা নেই, তাদের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যাতে এই সাজা ধর্ষণ যারা ধর্ষণ করছে অপরাধীদের, ধর্ষণে প্রমাণিত অপরাধীদের যাতে ম্যাক্সিমাম পানিশমেন্ট, কঠোর সাজা, মৃত্যুদণ্ড, তার কিন্তু আজকে এই বিলে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই বিল বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে এবং যাবে আগামী দিনে রাজ্যপালের কাছে এবং রাজ্যপালের কাছে যাওয়ার পরে এই বিল, এই সংশোধনী আইন বিলটা
যে সংশোধনী ফৌজদারি আইন সংশোধনী বিল, এই বিল কিন্তু যে অরিজিনাল বিল যেটা রয়েছে, যেটা কেন্দ্রীয় সরকার নিয়েছে, তাতে সংশোধনীর দাবি কিন্তু থাকছে। অর্থাৎ যে আইন ইতিমধ্যে পাস হয়েছে, সেই আইন কিন্তু সকলের সমর্থন এখন করেনি। কেন্দ্রীয় সরকার যে আইন পাস করেছে, এখন এই রাজ্য থেকে এর প্রতিবাদ কিন্তু এর আগেও বিল নিয়ে করেছে, বিএনএসএস নিয়ে করেছে, ন্যায় সংহতি যে বিল নিয়ে করেছে। এবং সেই জায়গায় ধর্ষণের ক্ষেত্রে এই আইনটাকে অ্যামেন্ড করা হোক, অর্থাৎ সংশোধন করা হোক, এই বিলে তেমন দাবিটাও কিন্তু থাকছে। অর্থাৎ ওই যারা ধর্ষণকারী, প্রমাণিত ধর্ষণকারীদের কঠোর সাজা মৃত্যুদণ্ড কিন্তু বিধান থাকছে এই বিলে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজ এই বিল পেশ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা তাঁরা কি বলেছেন আমরা শোনাবো। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন। রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা। তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আমরা একটাও ভোটাভুটি চাইবো না, আমরা ডিভিশন চাইবো না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, we want justice, justice for আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। নতুন কি? নতুন কিছু নয়। আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দৃষ্টি ঘোরাও, এর বাইরে আর কিছু নেই। This is the actual motto, aim and object of the state government. জুনিয়র ডাক্তারদের 22 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে লালবাজারে রয়েছে। লালবাজারে কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছেই তারই পদত্যাগের দাবি নিয়ে স্মারকলিপি পেশ করবেন 22 জনের জুনিয়র ডাক্তারদের এই প্রতিনিধি দল। গতকাল বিকেল থেকে তারা অবস্থানে বিক্ষোভ করছিলেন রাস্তায়, সারা রাত, আজকে সারা দিন তারা সেখানেই কাটিয়েছেন। পুলিশের প্রায় 9 ফুটের উঁচু ব্যারিকেড করে রাখা ছিল এবং সেই ব্যারিকেড সরিয়ে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে শিরদাঁড়ার জোরে সেই শৃঙ্খল খুলে গিয়েছে এবং সেই ব্যারিকেড পার করে 22 জন ডাক্তারকে লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের অনুমোদন দিয়েছে প্রশাসন। বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান চালাচ্ছেন বাকি জুনিয়র ডাক্তাররা। ভেতরে ইতিমধ্যেই স্মারকলিপি জমা দেওয়া হয়ে গিয়েছে বলেই আমরা জানতে পারছি। লালবাজার সূত্রে খবর, স্মারকলিপি ইতিমধ্যেই জমা দেওয়া হয়ে গিয়েছে। লালবাজারে গিয়েছিলেন আন্দোলনকারীদের 22 জনের প্রতিনিধি দল এবং তারা গিয়ে ইতিমধ্যেই কমিশনার অফ পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। এই স্মারকলিপিতে বিনীত গোয়েলের কাছে তারই পদত্যাগের দাবি করেছেন আন্দোলনকারীরা। আরজি করে তরুণী চিকিৎসকের হত্যার ক্ষেত্রে কলকাতা পুলিশের যে ভূমিকা, তার উপর অনাস্থা এনেই তাদের এই পদক্ষেপ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সর্বশেষ কি আপডেট? এই স্মারকলিপি পেশ হয়ে যাওয়ার পর আর এখনো কি কোনো বৈঠক চলছে, না এবার এই 22 জনের প্রতিনিধি দল বেরিয়ে আসার কথা, কি জানতে পারছো? না, এখনো বেরিয়ে আসার কোনো বিষয় নেই। বাহির পথ যেটি, অর্থাৎ যে এক্সিট লালবাজারে, সেটি এই মুহূর্তে একেবারে বন্ধ করে রাখা হয়েছে। ওপর থেকে খবর এলেই, সিটির ঘর থেকে বা সেখান থেকে খবর এলেই যে দল বেরোচ্ছে, তখন কিন্তু এই গেট খুলে দেওয়া হবে। এবং তোমায় জানিয়ে রাখি, বেশ দীর্ঘায়িত হচ্ছে
যে আলোচনা কলকাতা পুলিশের সিপির সঙ্গে বা নগরপালের সঙ্গে যে আলোচনা, এবং মুখ্যত বারবার দেখা গিয়েছে যে ডাক্তাররা বা জুনিয়র ডাক্তাররা কিন্তু যে কর্মবিরতি পালন করছেন তার মধ্যে মুখ্যত একটি দাবি তাদের ছিল যে কার্যক্ষেত্রে নিরাপত্তা, যে নিরাপত্তা এখনো পর্যন্ত সুনিশ্চিত হয়নি বলে তারা জানিয়েছেন। কেননা সিআইএসএফ একটি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সেটি কতদিন থাকবে বা সব হাসপাতালে এটা নিরাপত্তা থাকবে কিনা সেটি নিয়ে বড়সড় প্রশ্ন তাদের যেরকম রয়েছে। একই সঙ্গে গত 14ই আগস্ট মধ্যরাতে রাত দখলের যে কর্মসূচি সেটা হঠাৎ করে আরজিকর হাসপাতালের সঙ্গে যাওয়ার পর মধ্যরাতে হাসপাতালের এমার্জেন্সি ভাঙচুরের কর্মসূচিতে কি করে বদলে গেল এটা ভেবেই অবাক হয়েছেন জুনিয়র ডাক্তার, এবং যে আন্দোলন মঞ্চে তারা বসেছিলেন সেই মঞ্চে অকাতরে ভাঙচুর চালানো হয়। বেশ কয়েকটি ভেন্টিলেশন রুম, কার্ডিয়াক রুম, সেগুলোতে ভাঙচুর। শুভঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো, শুভঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে লালবাজারের ভেতরে প্রবেশ করেছেন 22 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, এবং তারা ইতিমধ্যেই কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলের কাছে তাদের যে স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপি পেশ করেছেন। বিনীত গোয়েলের সঙ্গে কথা বলছেন এখনো পর্যন্ত আন্দোলনকারীরা। অন্যদিকে তাদের যারা সহযোদ্ধা রয়েছেন তারা লালবাজারের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাচ্ছেন। এই 22 জনের প্রতিনিধি দল সিপির সঙ্গে কথা বলার পর লালবাজার থেকে বাইরে বেরিয়ে এসে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যে তারা এই অবস্থান শেষ পর্যন্ত চালিয়ে যাবেন না নতুন কর্মসূচি ঘোষণা করবেন, আজকের মতো সমাপ্ত ঘোষণা করবেন। সেই প্রত্যেকটি বিষয় সম্পর্কেই জানতে পারা যাবে। স্মারকলিপি পেশ করার পর এখনো পর্যন্ত লালবাজারের ভেতরেই রয়েছেন এই 22 জনের প্রতিনিধি দল। আপনাদের জানিয়ে রাখি গতকাল 3টের সময় কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিল জুনিয়র ডাক্তারদের, এই জুনিয়র ডাক্তাররা জমায়েত হয়েছিলেন। তারপর সেখান থেকে তারা হাঁটতে শুরু করেন লালবাজারের উদ্দেশ্যে। মাঝপথেই বেন্টিং স্ট্রিটের কাছে ফিয়ার্স লেনের কাছে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে প্রায় 9 ফুটের উঁচু ব্যারিকেড তৈরি করা হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, এবং সেই ব্যারিকেড পার করে তাদের যখন যেতে অনুমোদন দেওয়া হয় না তখন সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তাদের স্পষ্ট বক্তব্য ছিল কমিশনার অফ পুলিশকে আসতে হবে তাদের কাছে, এবং তাদের কাছে এসে তার যে পদত্যাগের দাবি তারা তুলেছেন সেই পদত্যাগের দাবি সনদ তার হাতে তুলে দেবেন তারা। যদিও এই বিষয়টি খুব স্বাভাবিকভাবে প্রশাসনের পক্ষ থেকে মানা হয়নি। তারপর গোটা রাত এবং আজকে গোটা দিন 24 ঘন্টা কার্যত অতিক্রান্ত হয়ে গিয়েছে, কারণ গতকাল বিকেল 3টে থেকে শুরু হয়েছিল তাদের পদযাত্রা, এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটা 4:30 বেজে গিয়েছে। ফলে 5টা থেকে তারা পৌনে 5টা থেকে তারা বসেছিলেন সেই বেন্টিং স্ট্রিটের সামনে। ফলে আর 24 ঘন্টা সেই অর্থে খুব বেশিক্ষণ সময়ের বিষয় নয়, এবং সেই 24 ঘন্টার মাথাতেই কিন্তু একটা সমাধান সূত্র বা একটা এই যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেই অচলাবস্থা কাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা জানেন জুনিয়র ডাক্তাররা কথা বলেন উপস্থিত পুলিশ আধিকারিকের সঙ্গে, এবং আইপিএস রূপেশ কুমারের সঙ্গে কথা বলে তারা তাদের অবস্থান জানান যে তাদের মধ্য থেকে 22 জনের একটি প্রতিনিধি দল লালবাজারে যাবে। সেখানে গিয়ে তারা তাদের স্মারকলিপি জমা দেবেন কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলকে। তার কাছেই তারই পদত্যাগ দাবি করবেন জুনিয়র ডাক্তাররা, এবং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা লালবাজারে থাকবেন ততক্ষণ বাকি জুনিয়র ডাক্তাররা তারা লালবাজারের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। তারপর তারা সেখানে গিয়ে বিনীত গোয়েলের কাছে তাদের স্মারকলিপি পেশ করার পর তারা তার একটি ছবিও রাখবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, এবং তারপর তারা বাইরে বেরিয়ে এসে এই অবস্থান আন্দোলন যেটা তারা চালাচ্ছেন গতকাল থেকে, সেই আন্দোলন তারা আপাতত আন্দোলন শেষ হচ্ছে না, কিন্তু এই যে কর্মসূচি সেই লালবাজার অভিযান কর্মসূচি আপাতত শেষ হবে সেই ঘোষণা করবেন, সে কথাই তারা প্রাথমিকভাবে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। এবং সেক্ষেত্রে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যে সাফল্যমণ্ডিত হয়েছেন কিনা সেই বিষয়টি এই 22 জনের প্রতিনিধি দল লালবাজার থেকে বেরিয়ে আসার পরেই আমরা জানতে পারবো। ইতিমধ্যেই আমরা জানতে পারছি লালবাজারে
কমিশনার অফ পুলিশের কাছে তারা দিয়ে এসেছেন স্মারকলিপি, এবং সেই স্মারকলিপি দেওয়ার পরে এখনো পর্যন্ত উভয় পক্ষের আলোচনা চলছে, এবং সেই আলোচনা ঠিক কোন কোন বিষয়গুলি উঠে আসছে সেটা খুব সহজবোধ্য। কারণ প্রথম থেকেই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন চিকিৎসকরা। তার পাশাপাশি গত 14ই অগস্ট ধর্ণামঞ্চে আরজিকরের ভেতরে ধর্ণামঞ্চ সহ আরজিকরের ভেতরে যেভাবে তাণ্ডব চালিয়েছিল বহু দুষ্কৃতী, সেই বিষয়টি নিয়েও কলকাতা পুলিশের ভূমিকার প্রশ্ন তুলেছিলেন তারা। সার্বিকভাবে গোটা রাজ্যে শহর কলকাতায় অন্যান্য হাসপাতালের যে নিরাপত্তার ছবি তা নিয়েও একাধিক বক্তব্য রয়েছে চিকিৎসকদের, সেখানেও নিরাপত্তা একেবারেই নেই, এবং সেই কারণে যথেষ্ট উদ্বিগ্ন মহিলা চিকিৎসকরা, সে কথাও বারংবার জানিয়েছেন এই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। তাদের আন্দোলনে উঠে এসেছে, এবং একই সঙ্গে আজকে তারা এই সমস্ত কিছুর ভিত্তিতেই তারা এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন। গতকাল থেকে তাদের সেই লালবাজার অভিযান ছিল। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গ্রেপ্তার করেছে সিবিআই আজকে নিজাম প্যালেস থেকে তাকে নিয়ে যায় আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে, তাকে পেশ করে, এবং সিবিআই হেফাজতে চাওয়া হয়েছে সন্দীপ ঘোষের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, সিবিআই হেফাজতের দাবি জানানো হয়েছিল সন্দীপ ঘোষের জন্য। একটানা 17 দিন ধরে জিজ্ঞাসাবাদের পরেই সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রেপ্তারের পর আজকে তাকে পেশ করা হয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে, এবং তাকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর সিবিআই বিশেষ আদালতের পক্ষ থেকে। সোমবার গ্রেপ্তার করার পর আগামী 10ই সেপ্টেম্বর ফের তাকে আদালতে পেশ করতে হবে, এবং এই 8 দিন তিনি সিবিআই হেফাজতে থাকবেন বলেই জানতে পারা যাচ্ছে। একগুচ্ছ অভিযোগ ছিল আর্থিক দুর্নীতি সংক্রান্ত এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালের রোগী এবং বর্জ্য থেকে শুরু করে সরঞ্জাম প্রত্যেকটি বিষয়ে আর্থিক দুর্নীতি, এবং সেই দুর্নীতিতে তার জড়িত থাকার অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই জিজ্ঞাসাবাদের পরেই অবশেষে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে। আর্থিক দুর্নীতি দমন শাখা সিবিআই এর তারা গ্রেপ্তার করেন, সেই তদন্তকারী আধিকারিকরা গ্রেপ্তার করেন সন্দীপ ঘোষকে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আজকে তাকে আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করার পর সেখানে আজ সিবিআই নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় আদালতের কাছে। আগামী 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আগামী 10ই সেপ্টেম্বর ফের তাকে আদালতে পেশ করা হবে। পুলিশের সঙ্গে আলোচনায় কিছুটা হলেও কেটেছে জট, এবং একদিকে যেমন পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে, 22 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে লালবাজারের ভেতরে স্মারকলিপি পেশ করছেন তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে, এবং সেক্ষেত্রে এই স্মারকলিপি পেশ করার পর এই অবস্থান কর্মসূচি আরও দীর্ঘায়িত হয় না সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো এই কর্মসূচি
প্রত্যাহার করে শান্তিপূর্ণ আন্দোলনকে আপাতত শান্তিপূর্ণ কর্মসূচিকে আপাতত শেষ করে চিকিৎসকরা ফিরে যান, সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে 22 জনের প্রতিনিধি দল রয়েছেন লালবাজারে। তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে আলোচনা করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর এই মুহূর্তে রয়েছেন লালবাজারে, সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, যেটা তোমার কাছে জানতে চাইবো, এখনো কি যে 22 জনের প্রতিনিধি দল ভেতরে গিয়েছিল, লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে তাদের সামনে গিয়ে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়ে, তারা কি এখনো পর্যন্ত বেরিয়ে এসেছেন? সর্বশেষ কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আমি লালবাজারের যে বাহির গেট অর্থাৎ যে এক্সিট গেট, সেই এক্সিট গেটের সামনে রয়েছি এবং সেই গেটটি এই মুহূর্তে কিন্তু একেবারে বন্ধ। এবং তোমায় জানিয়ে রাখি, প্রায় 3:30 নাগাদ লালবাজারের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে 22 জন ডাক্তারদের যে প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেন। এই মুহূর্তে তারা ভেতরেই রয়েছেন। ঢোকার কিছুক্ষণ পর তাদেরকে নগরপাল বিনীত গোয়েলের ঘরে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখানে তারা বসে নিজেদের যে স্মারকলিপি বা ডেপুটেশন কপি সেটা জমা দেন। অর্থাৎ নগরপালের কাছে নগরপালের পদত্যাগ চেয়ে ডেপুটেশন বা স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে নগরপালকে প্রশ্ন করা হয়েছে যে কেন কলকাতা পুলিশের কাছে কোনো রকম ইনফরমেশন বা তথ্য ছিল না গত 14 তারিখ যে বর্বরোচিত আক্রমণ ঘটেছে আরজিকর হাসপাতালের যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সিতে একদল মব, উৎক্ষিপ্ত জনতা, দুষ্কৃতী বলো যাই বলো না কেন, তাদের কিভাবে তারা ভেতরে ঢুকে গিয়ে অকাতরে এইভাবে ভাঙচুর চালালেন, সেই প্রশ্ন করা হয়েছে। সেই আলোচনা এখনো দীর্ঘায়িত হচ্ছে এবং 22 জন যারা গিয়েছিলেন ভেতরে তারা কিন্তু প্রত্যেকে জানিয়ে গিয়েছিলেন যাওয়ার আগে, সকাল থেকে যতবার আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু নগরপালকে খোদ দিতে হবে। কেননা তিনি এক প্রকার স্বীকার করেছিলেন 14 তারিখের ঘটনার পর যে হ্যাঁ সিকিউরিটি ল্যাবস ছিল বা নিরাপত্তায় গাফিলতি ছিল বা পুলিশের কাছে ইন্টেলিজেন্সের কোনো তথ্য ছিল না, এইভাবে অকাতরে ভেতরে ভাঙচুর চলবে বা জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করা হবে। ফলত কেন এইভাবে আক্রমণ হলো, কেন তথ্য ছিল না পুলিশের কাছে, সরাসরি নগরপালের কাছে জানতে চাওয়া হয় এবং একই সঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন করা হয় যারা আন্দোলনকারী তাদের তরফ থেকে। এখনো পর্যন্ত সেই যে আলোচনা, সেই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে অঙ্কুর, এবং আরো বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। কেননা 22 জনের যে প্রতিনিধি গেছে সেখানে ছেলে মেয়ে মিলে তারা 22 জন রয়েছেন। নারী নিরাপত্তার দিকটি নিয়েও কিন্তু নগরপালকে অবগত করবেন যারা মহিলা চিকিৎসকরা রয়েছেন। কেননা নারী নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু আজ আরজি করে এত বড় একটি নারকীয় ঘটনা ঘটে গিয়েছে। বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সেই যে আলোচনা সেটি দীর্ঘায়িত হবে, এটাই স্বাভাবিক ছিল। কেননা গতকাল দুপুর 2টো থেকে আজ 3:30 নাগাদ তারা পারমিশন বা অনুমতি পেয়েছেন লালবাজারে যাওয়ার। অর্থাৎ 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। তারা আন্দোলন চালিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলন, এবং সেইখানে দাঁড়িয়ে যখন তারা আজ ভেতরে যাওয়ার সুযোগ পেয়েছেন তারা জানিয়েছিলেন তাদের যত প্রশ্ন আছে আজ নগরপালকে সেই প্রশ্নগুলো করবেন, তার উত্তর খোঁজার চেষ্টা করবেন। এবং সর্বোপরি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, তিনি একজন কমিশনার হিসাবে, কলকাতা পুলিশের নগরপাল হিসাবে তার যে দায়িত্ব পালনে ব্যর্থ
সেটি একরকমভাবে প্রমাণিত, শীর্ষ আদালতেও সেটি একরকমভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল। শীর্ষ আদালতের যারা বিচারপতিরা রয়েছেন বা যে বেঞ্চ, তাদের কথাবার্তাতে সেইখানে দাঁড়িয়ে সেই নগরপালের কাছেই নগরপালের পদত্যাগ দাবি, সেই নিয়ে ইতিমধ্যে স্মারকলিপিও জমা করে দিয়েছেন যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন। আর বেশ কিছু সময় লাগবে বলে আমরা মনে করছি। এখনো পর্যন্ত বা লালবাজার সূত্র খবর পাচ্ছি, এখন এইখানে ভেতরে এখনো পর্যন্ত বাইরে যেভাবে পুলিশের যারা রয়েছেন কর্মীরা সারা যেরকম মোতায়েন রয়েছে, ভেতরেও কিন্তু বেশ কিছু গুঞ্জন বা বলা যেতে পারে ইতস্তত এদিক ওদিক আমরা দেখতে পাচ্ছি। পুলিশের টিম তারা ভেতরে রয়েছে। এতটা তৎপরতা লালবাজারে অন্যান্য সময় থাকে, কিন্তু আজকে একটা বাড়তি তৎপরতা চোখে পড়ছে এই আরজি করের যারা জুনিয়র ডাক্তারদের দল ঢুকেছে তাদেরকে নিয়ে। ফলত সেইখানে দাঁড়িয়ে তারা বাইরে এলেই একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে তারা যে আলোচনা করেছেন সেই আলোচনা থেকে কি আউটকাম, এবং একই সঙ্গে তাদের স্মারকলিপি গ্রহণ করার সঙ্গে সঙ্গে অন্ততপক্ষে নগরপালের পদত্যাগের বিষয়ে খোদ নগরপাল তাদেরকে কি বার্তা দিয়েছেন। অঙ্কুর, শুভঙ্কর, যে কথা তুমি বলছিলে যে এখনো একটা আলোচনা চলছে, এই 22 জনের মধ্যে মহিলা সদস্য বেশ কয়েকজন রয়েছে। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছিলাম প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে দাবিগুলি করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, সেই দাবিগুলি সঙ্গত, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা ন্যূনতম সময় প্রয়োজন এবং সেই সময়টা দিয়ে ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। আজকে কি সেই সংক্রান্ত বিষয়ে নতুন আশ্বাস দিয়ে কমিশনার অফ পুলিশ ফের চিকিৎসকদের তাদের কাজে ফিরে যেতে বা এই আন্দোলন প্রত্যাহার করার ক্ষেত্রে ফের কোনো নতুন প্রস্তাব দিতে পারেন? কি জানতে পারছো লালবাজার সূত্রে? দেখো, অবশ্যই আন্দোলন প্রত্যাহারের বিষয়ে আমরা এর আগেও দেখেছি যে কলকাতা পুলিশের তরফ থেকে নয়, বিভিন্ন দিক থেকে আন্দোলন প্রত্যাহার করা নিয়ে প্রত্যাহারের বলা যেতে পারে যে আবেদন করে জানানো হয়েছে তাদেরকে, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। কেননা তারা বলছেন যে ওই যে নির্যাতিতা যাকে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে তার বিচার যেরকম তারা চাইছেন, একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি শুধু নয়, কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নিরাপত্তার দিকটাও কিন্তু অনেক বড়। কেননা আমরা সুদূর অতীতে বহুবার দেখেছি যে ভেতরে ডাক্তারদের যখন পেশেন্ট দেখছেন সেখানে পেশেন্ট পার্টি ঢুকে গিয়ে কোনো রকম চিকিৎসায় কোনো সমস্যা হলেই ভেতরে ভাঙচুর থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের মারধর করা, এমনকি সেখানেও কর্মবিরতি দেখতে পেয়েছি আমরা, নিরাপত্তাহীনতায় ভুগতে দেখেছি ডাক্তারদের। সেইখানে দাঁড়িয়ে এই নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই থাকবে। তাদের যে পয়েন্টগুলো রয়েছে বা এজেন্ডাগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এর আগেও তাদেরকে আন্দোলন তোলা নিয়ে তাদেরকে জানানো হয়েছিল। নগরপাল নিজেও আবেদন করেছিলেন যাতে আন্দোলন তুলে নেওয়া হয়, কর্মবিরতি যাতে তুলে নেওয়া হয়, প্রশাসনের তরফ থেকেও তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। কিন্তু তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই 5 থেকে 6টি পয়েন্টে যে দাবি, সেই দাবি যতক্ষণ না তারা ছিনিয়ে আনতে পারছেন বা তাদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মবিরতি চালাবেন। যে আন্দোলন আমরা গতকাল দেখলাম দুপুর 2টো থেকে শুরু হয়েছিল কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান, সেটার হয়তো আজকে সাময়িক পরিসমাপ্তি হবে ঠিকই, কিন্তু যে আন্দোলন বা যে দাবিগুলো নিয়ে তারা সোচ্চার রয়েছেন আরজি করের বুকে শুধু নয়, ন্যাশনাল মেডিকেল, ক্যালকাটা মেডিকেল কলেজ, এনআরএস থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু তাদের সেই দাবিগুলো যতক্ষণ না তাদের মিটছে, সাময়িক নিরাপত্তার দিকটি যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে, তারা কিন্তু জানাচ্ছেন যে এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং অন্যান্য হাসপাতালগুলো নৈতিকতার প্রশ্নে এইভাবেই সলিডারিটি জানিয়ে আসবে, আরজি করকে নৈতিক সমর্থন তাদের জানিয়ে আসবেন এই আরজি করের আন্দোলনকে। সেই কারণেই হয়তো গতকালের যে লালবাজার অভিযান, মাফ করবে, সেই লালবাজার অভিযানে আমরা শুধুমাত্র কিন্তু আরজি করের ডাক্তারদের দেখিনি, জুনিয়র ডাক্তারদের। আমি সকালে কথা বলেছিলাম কলকাতা মেডিকেল কলেজের একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে, সেখানে ন্যাশনাল মেডিকেলের জুনিয়র ডাক্তাররা ছিলেন, সেখানে আমরা দেখেছি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রত্যেকের কিন্তু আজকে দেখা যাচ্ছে মত আর পথ এক হয়ে গিয়েছে এবং সবকটা দিক দেখা যাচ্ছে সম্মিলিত হয়েছে একটি জায়গায় এবং সব দিক থেকে তারা মিলিত হয়ে একটি আওয়াজই তুলছেন এবং একসঙ্গে বেশ কিছু দাবি তুলছেন। ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার, সেই সঙ্গে দোষীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, আরও যদি কেউ পেছনে থেকে থাকে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, একই সঙ্গে নিরাপত্তার দিক আরও সুনিশ্চিত করা
এবং সেই সঙ্গে সঙ্গে যাতে নগরপাল পদত্যাগ করেন, যেটা নিয়ে আজ তারা লালবাজার এসছেন, সেই দাবি তাদের একই সঙ্গে রয়েছে। সব মিলিয়ে নিজেদের দাবিতে তারা সোচ্চার রয়েছেন। তারা আজকে সাময়িকভাবে হয়তো এই লালবাজার অভিযানের সিপির সঙ্গে কথা বলে হয়তো তারা সাময়িকভাবে প্রত্যাহার করবেন, কিন্তু তাদের যে আরজিকর অভিযান বা আরজিকরে তাদের যে আন্দোলন চলছিল, মাফ করবে, যে আন্দোলন চলছিল, সেটা কিন্তু তারা সমান তালে চালিয়ে যাবেন বলেই তারা জানিয়েছেন, যত দিন না পর্যন্ত তারা তাদের দাবিগুলো পূরণ করতে পারছেন। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর ছিলেন লালবাজারের সামনে থেকে। লালবাজারে এখনো ভেতরে রয়েছেন 22 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধির দল। তারা কথা বলছেন কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলের সঙ্গে এবং তার কাছেই তার পদত্যাগ দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। বেরিয়ে আসার পর জানা যাবে কি বৈঠকে ঠিক কি আলোচনা হলো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল। এক্সাইড থেকে হাজরা মোড় পর্যন্ত এই কর্মী সমর্থকরা থাকছেন ঝাঁটা হাতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। আরজিকরে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির মিছিল। এক্সাইড থেকে হাজরা মোড় পর্যন্ত তাদের এই মিছিল। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব এক্সাইড মোড়ে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আমরা দেখছিলাম ধর্মতলায় মঞ্চ বেঁধেই ভারতীয় জনতা পার্টির একটা প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছিল। আজকে এই এক্সাইড থেকে হাজরা মোড়ে যে তাদের যে প্রতিবাদ কর্মসূচি, ঠিক কোন জায়গায় আলাদা, এই মিছিল থেকে ঠিক কি বার্তা বিজেপির? দেখো, একদম এই মিছিল থেকে মিছিল যাবে কিন্তু সেই হাজরা হয়ে, অর্থাৎ হাজরায় ভারতীয় জনতা পার্টির যে কালচারাল উইংস তারা রয়েছে এবং তারা যাবে এই মিছিল নিয়ে। মিছিলের মূল বক্তব্য আমরা কথা বলে নেবো, সরাসরি কথা বলে নেবো সর্বজীর সঙ্গে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায়, তার কারণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্ত সরকারের পদত্যাগ চাই। পশ্চিমবঙ্গের মানুষ নতুন সূর্যের ভোর দেখবে, কারণ যেভাবে চারিদিকে হাসপাতালে, সরকারি প্রেমিসেসে সরকারি একজন ডাক্তার, তার নিরাপত্তা নেই, মেয়েরা অসুরক্ষিত এই পশ্চিমবঙ্গে। তাই সমস্ত মা আজকে রাস্তায়, রান্নাঘরের খুন্তি ছেড়ে মায়েরা রাস্তায়, ঝেঁটা তুলে নিয়েছে মায়েদের হাতে ঝেঁটা, এবং সেই ঝেঁটা দিয়ে রাত আপনারা দেখছেন সেই ছবি। রাজ্য বিজেপির যে সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে আজকে ঝাঁটা নিয়ে এক্সাইড মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত কর্মসূচি পালিত হচ্ছে এবং সেই মিছিলে রয়েছেন রাজ্য বিজেপির মহিলা নেতৃত্ব রয়েছেন সেখানে। তারা এক্সাইড মোড় থেকে এগিয়ে যাবেন হাজরা মোড় পর্যন্ত। এর আগে ধর্মতলায় মঞ্চ করেই আরজিকরের ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল বিজেপি। এবার মহিলা এবং সাংস্কৃতিক সংগঠনকে পথে নামিয়েছে তারা, এবং এই ঘটনাকে সবসময় রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি অবশ্যই একটি রাজনৈতিক দিক থেকেও তারা এই ঘটনায় সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভকে নিজেদের জমি একটা পাওয়ার চেষ্টা করছে রাজ্য বিজেপি। এক্সাইড হাজরা মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল, ঝাঁটা হাতে প্রতিবাদ বিজেপির সাংস্কৃতিক সংগঠনের। এবং এই যেখানে আরজিকরে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে রাজ্য বিজেপি। তাদের বক্তব্য, রাজ্যের হাসপাতালগুলিতে নারী নিরাপত্তার বিষয়টি নেই, সেক্ষেত্রে
আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সংগঠনের এই মিছিলে, এক্সাইড মোড়ে রয়েছেন তিনি। আবারও চলে যাব দেবাশিসের কাছে। দেবাশিস, এই মিছিলে এর আগে আমরা দেখেছিলাম যে পুলিশই একটা নিরাপত্তার বন্দোবস্ত ছিল এবং এই মিছিলে যাতে হঠাৎ করে শান্তিপূর্ণ মিছিলে যাতে দুষ্কৃতীরা প্রবেশ করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় তার জন্য পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছিল। আজকের মিছিলকে কেন্দ্র করেই বা কতটা পুলিশি নিরাপত্তা দেখতে পাচ্ছ? তিনিও কিন্তু এই মিছিলে পাশ বেড়াচ্ছেন এবং এই মিছিলের বক্তব্য যে এই মিছিল থেকে কিন্তু যে রাজ্যে যে দুর্নীতি, বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, সেই দুর্নীতি কাজ করতে হবে, সেই স্লোগানকে সামনে রেখেই কিন্তু তাদের এই মিছিল চলছে এবং এই মিছিল একটু এক্সাইড মোড থেকে শুরু হয়েছে, সেই মিছিল যাবে কিন্তু হাজরা মোড় পর্যন্ত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এক্সাইড মোড় থেকে মিছিল এগিয়ে যাবে হাজরা মোড় পর্যন্ত। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলা শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে। মন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট আজ আদালতে জমা দেওয়া হয়। যদিও এই রিপোর্টের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর পক্ষ থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তারা এই যে রিপোর্ট পেশ করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত, সেই রিপোর্ট নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন এবং সেই কারণেই জামিনে, এর আগেও আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন মামলায় দুর্নীতির প্রেক্ষিতে যাকে গ্রেপ্তার করা হয়েছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজকে জামিন মামলা শুনানিতে ঠিক কি কি হলো কলকাতা হাইকোর্টে? দেখো, কলকাতা হাইকোর্টে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য সংক্রান্ত একটি রিপোর্ট জমা করেছে বিচারপতি সুধা ঘোষের এজলাসে এবং সেই রিপোর্টের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে আইনজীবী তিনি জানাতেছেন, আদালতের কাছে দাবি করেন যে কোনো রাজ্য সরকারের কোনো হাসপাতাল নয়, এই রিপোর্ট তারা তার শারীরিক পরীক্ষা করিয়ে এই রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখতে তারা কল্যাণীর এইমস থেকে পরীক্ষা করাতে চান। এটি বিচারপতি বলেন যে একজন অসুস্থ মানুষকে নিয়ে এইমস কেন, আরো অনেক হাসপাতাল রয়েছে, সেখানে আপনারা পরীক্ষা করান। সেইখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী বিআর সিং এর কথা বললেন। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখার্জি বলেন যে বিআর সিং হাসপাতালে সেই রকম পরিষেবা নেই পরীক্ষা সংক্রান্ত বিষয়। এরপরেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী তিনি আদালতের কাছে সময় প্রার্থনা করেন। আগামীকাল বেলা 3টের মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে তাদের হাসপাতালের নাম আদালতকে দিতে হবে এবং তারপরেই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তিনি দাবি করেন যে তাহলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক জ্যোতিপ্রিয় মল্লিককে, কিন্তু বিচারপতি সুধা ঘোষ জানিয়ে দেন যেহেতু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই সংক্রান্ত বিষয়ে আপত্তি আছে, তাই চিকিৎসার রিপোর্ট পাওয়ার পরই তিনি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। চারটে চারদিকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।